আমরা এই কনভেনশনটা মূলত আমাদের যে সর্বভারতীয় সংগঠন, পরবর্তীকালে আমাদের রাজ্য সংগঠনের ডাইরেকশন অনুযায়ী আমরা জেলাগতভাবে এই কনভেনশনটা সংগঠিত করছি। আজ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের পক্ষ থেকে সোদপুর লোক সংস্কৃতি ভবনে সংগঠনের সকল সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় ওষুধ মূল্যের অস্বাভাবিক বৃদ্ধি প্রেক্ষিতে একটি কনভেনশন এর আয়োজন করা হয়। এই কনভেনশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর সুজন চক্রবর্তী, বিদ্যুৎ ঘোষ, গার্গী চ্যাটার্জি সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই কনভেনশন এর মূল দাবিগুলি ছিল ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে কার্যকারী নীতি গ্রহণ করতে হবে, ঔষধ ও চিকিৎসা সামগ্রীর উপর থেকে জিএসটি সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে, স্বাস্থ্যক্ষেত্রে জিডিপির 5% ব্যয় বরাদ্দ করতে হবে, রাষ্ট্রায়ত্ত ওষুধ ও টিকা প্রস্তুতিকারক সংস্থাগুলিকে পুনরুজ্জীবিত করতে হবে, সরকারি ব্যবস্থাপনায় সকলের জন্য চিকিৎসা সুনিশ্চিত করতে হবে। আমরা এই কনভেনশনটা মূলত আমাদের যে সর্বভারতীয় সংগঠন, পরবর্তীকালে আমাদের রাজ্য সংগঠনের ডাইরেকশন অনুযায়ী আমরা জেলাগতভাবে এই কনভেনশনটা সংগঠিত করছি। আমরা জেলাস্তা দাবির মধ্যে যেমন আমাদের পেশাগত দাবি ছিল, তার মধ্যে অন্যতম দাবি ছিল যে ওষুধের মূল্য নিয়ন্ত্রণ করতে হবে, ওষুধের মূল্য কমাতে হবে, রাষ্ট্রায়ত্ত ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলোকে পুনরুজ্জীবিত করতে হবে। এই দাবি আমাদের বহুদিনের দাবি। তিনি না চাইলেও তাকে নেওয়াতে হবে। হ্যাঁকে না করা অথবা নাকে হ্যাঁ করার মতো বাড়তি দক্ষতা পেশাগত কারণে আপনাদের তৈরি হয়ে আমাদের সমাজে ডাক্তারবাবুর ইনফ্লুয়েন্স। তারা একটা কথা বললে 20 জন মানুষ শোনে, কারো ক্ষেত্রে তো আরো অনেক বেশি। প্রতিনিয়ত যে কটা দিন আছে আমাদের পরিশ্রম করে এদের হারাতেই হবে, আর রাজ্য থেকে চোরদের সরাতে হবে, এবং সে কাজে আপনারা আমরা সকলে মিলে দায়িত্বশীল ভূমিকা পালন করব। কাঠবিড়ালিও সেতু বেঁধেছিল, ফলে আমাদের প্রত্যেকেরই নির্দিষ্ট দায়িত্ব আছে, নির্দিষ্ট সময় আছে, সকলকে সেই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। ধন্যবাদ। রাস্তায় আছি, রাস্তায় নেমেছি, এবং আমি আপনাদের বিষয়টা নিয়ে বললাম যেটা আইন অনুযায়ী বিধিগত কাজে নিয়মাবলী নেই আপনাদের। আমরা যদি সুযোগ পাই, আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি যে এই মানুষ যদি আমাকে সংসদে যাওয়ার সুযোগ দেয়, পার্টি আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই অনুযায়ী আমি এই বিষয় নিয়ে অবশ্যই সংসদে কথা তুলব, কারণ এই নির্বাচন আমাদের সংগঠনের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন, এবং আমাদের সর্বভারতীয় সংগঠন ফেডারেশন অফ মেডিকেল অ্যান্ড সেলস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। এটা আমাদের সর্বভারতীয় সংগঠন। এই সংগঠন 1963 সালে তৈরি হয়েছিল, এবং আমাদের সর্বভারতীয় সংগঠন FMRAI এটা যখন তৈরি হয় তখন থেকেই সাধারণ মানুষের ঔষধ এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন দাবি নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষের মধ্যে প্রচার কর্মসূচি এবং জনমত তৈরি করার কাজ তারা করতে থাকেন, এবং বিভিন্ন সময়ে ভারতবর্ষের সাধারণ মানুষের স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক বিভিন্ন নীতি নিয়ে আমরা আন্দোলন কর্মসূচি সংগঠিত করে চলেছি। এবং এই আন্দোলনের মূল যে 5টা দাবি, সেই দাবি হল যে ঔষধের মূল্য কমাতে হবে, ঔষধের উপর থেকে বা ঔষধ সংক্রান্ত বিভিন্ন চিকিৎসা সামগ্রীর উপরে 0 জিএসটি লাগু করতে হবে। এছাড়া ভারতবর্ষের যে রাষ্ট্রায়ত্ত ঔষধ কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোকে পুনরুজ্জীবিত করে তাদের মাধ্যমে ভ্যাকসিন এবং ঔষধ তৈরি করে সাধারণ মানুষের মধ্যে কম দামে সুলভে ঔষধ সরবরাহ করতে হবে। এবং আরেকটা দাবি যেটা করছি আমরা প্রথম থেকেই, যে ভারতবর্ষের সাধারণ মানুষের স্বার্থে, গরিব মানুষের স্বার্থে জিডিপি 5% স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ করার যে দাবি নিয়ে আমরা বিভিন্ন সময় আন্দোলন এবং কর্মসূচি এবং সাধারণ মানুষকে মধ্যে জনমত তৈরি করার চেষ্টা করছি। বিশেষ করে যখন ভারতবর্ষে আপনারা তো জানবেন যে এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট 1955 এটা চালু হয়েছিল, এবং পরবর্তীকালে 1995 সালে এই এসেনশিয়াল কমোডিটি অ্যাক্টের মাধ্যমে ডিপিসি
ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার 1995 তৈরি করা হয়। এর উদ্দেশ্য একটাই ছিল যে ভারতবর্ষের বাজারে যে ওষুধগুলো তৈরি হয় এবং যা বাজারজাত করা হয় তার মূল্য নিয়ন্ত্রণ করা, এবং এই অ্যাক্টের মাধ্যমে একটা অথরিটি তৈরি করা হয়, একটা সংস্থা তৈরি করা হয় যেটাকে বলা হয় ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি, মানে যারা ওষুধের দামগুলোকে নির্ধারণ করবে। এই পরিস্থিতি তৈরি করা হয় এবং বিশেষ করে আমাদের সংগঠন এফএমআরআই এবং আমাদের রাজ্য সংগঠন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এবং সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন, তাদের যে বিভিন্ন প্রচার কর্মসূচি আন্দোলনের ফলে এই ধরনের আইনগুলো তৈরি করা হয়। এবং আপনারা জেনে থাকবেন এর আগে আমাদের বিভিন্ন সংগঠনের বিভিন্ন আন্দোলনের ফলে 1970 সালে পেটেন্ট অ্যাক্ট চালু হয়েছিল, এবং এই 1970 সালের এই পেটেন্ট অ্যাক্ট চালু হওয়ার ফলে ভারতবর্ষের যে ঔষধের বাজার সেটা সম্পূর্ণভাবে দেশীয় রাষ্ট্রায়ত্ত কোম্পানি এবং দেশীয় বিভিন্ন কোম্পানি তারা এই ঔষধ প্রস্তুতকারক সংস্থাগুলি তারা ভারতের বাজারগুলো নিয়ন্ত্রণ করতে থাকে, যেটা আগে বৈদেশিক কোম্পানিগুলো করত। এবং যার ফলে কি হয়েছে, সেই পেটেন্ট অ্যাক্টের মূল স্পিরিট ছিল যে যে করে হোক ভারতবর্ষের সাধারণ মানুষের যে চিকিৎসা, সেই চিকিৎসার স্বার্থে ঔষধ তৈরি করা হবে এবং যে ওষুধগুলো তৈরি করা হবে সেগুলোকে খুব কম দামে এই রাষ্ট্রের ব্যবস্থাপনায় তৈরি করে সাধারণ মানুষকে বিতরণ করা হবে। কিন্তু আমরা দেখতে পেলাম 2013 সালে এই ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডারটাকে পরিবর্তন করা হয় এবং পরিবর্তন করে যেটা লাগু করা হয় 2014 সালে। কি পরিবর্তন করা হয়? এই ঔষধ কোম্পানিগুলোর স্বার্থে, মানে আমাদের সরকার এমন এক নীতি প্রণয়ন করলো, সেই নীতির ফলে যে আইনের ফলে ভারতবর্ষের বাজারে ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলো, কর্পোরেট সংস্থাগুলোকে অধিকার দেওয়া হলো প্রত্যেক বছর 10% হারে তারা ওষুধের দাম বৃদ্ধি করতে পারে। শুধু তাই নয়, তার পরবর্তীকালে যখন আমরা দেখলাম যে 2017 সালে এই ওষুধের দাম বৃদ্ধির ফলে যে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছিল সেগুলোকে পুনরায় সবকিছুকে বাতিল করে দিয়ে 2017 সালে এই সরকার, এই বর্তমান সরকার, তারা জিএসটি লাগু করলো। যেমন ধরুন আগে এই জিএসটির আগে কোনো ওষুধের উপরে 7% বা কোনো ওষুধের উপরে শুল্ক লাগতোই না, বা ট্যাক্স নেওয়া হতো না। কিন্তু জিএসটি লাগু হওয়ার ফলে কি হলো, ভারতবর্ষের প্রায় 80% ওষুধের উপরে 12% জিএসটি লাগু হলো এবং কোনো কোনো ওষুধের উপরে 18% জিএসটি এখনো লাগু আছে। কিন্তু অদ্ভুতভাবে দেখবেন আমাদের দেশে কিন্তু সোনা কিনতে গেলে মাত্র 3% জিএসটি। অথচ ভারতবর্ষের সাধারণ এবং গরিব মানুষের জন্য যে ঔষধ, যে মানুষ বিপদে পড়লে বা তার চিকিৎসার জন্য যখন ওষুধ দরকার হয়, যে চিকিৎসার জন্য সেই ওষুধ খেতে বাধ্য হয়, সেই ওষুধের উপর তাকে 12% বা কোনো কোনো ক্ষেত্রে 18% জিএসটি তাদেরকে দিতে হচ্ছে। আমরা তাই সরকারের কাছে দাবি করেছি যে ওষুধের উপরে কোনো রকম জিএসটি লাগু করা যাবে না, বা ওষুধের উপর শূন্য জিএসটি লাগু করতে হবে। এছাড়া ওষুধের দাম কমাতে হবে এবং মূল জায়গা আমাদের, আপনারা জেনে থাকবেন, আপনারা তো বিভিন্ন সময় বিভিন্ন কাভারেজ করেন, এবং বিশেষ করে কোভিড পরিস্থিতির সময় যে পরিস্থিতি তৈরি হয়েছিল ভ্যাকসিন নিয়ে, আমরা বরাবর দাবি করেছিলাম যে ভারতবর্ষের সাধারণ মানুষের মধ্যে কোভিড ভ্যাকসিন বিনামূল্যে বা স্বল্প মূল্যে গরিব মানুষের মধ্যে দিতে হবে। কিন্তু সেই সময় অভিজ্ঞতা আমাদের দেখা গেছে যে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থাগুলোকে দিয়ে ভ্যাকসিন তৈরি না করিয়ে বর্তমান কেন্দ্রের এই এনডিএ সরকার বিভিন্ন কর্পোরেট সংস্থাগুলোকে দিয়ে তারা ভ্যাকসিন তৈরি করেছে এবং সাধারণ মানুষের বা বিভিন্ন গণসংগঠনের চাপে পড়ে প্রথম দিকে তারা, যারা সাধারণ মানুষ নাগরিকরা, তারা কোনো সময় তারা সরাসরি দাম দিয়ে ভ্যাকসিন কিনেছেন এবং পরবর্তীকালে তারা বিনামূল্যে ভ্যাকসিন পেয়েছে। কিন্তু সরকার ওই কর্পোরেট সংস্থার কাছ থেকে অনেক বেশি দামে তারা এই ভ্যাকসিনগুলো কিনতে বাধ্য হয়েছে বা কিনেছে। লক্ষ্য একটাই, যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে রুগ্ন করে দিয়ে ব্যক্তি মালিকাধীন বা কর্পোরেট সংস্থাগুলো যাতে আরো বেশি করে মুনাফা করতে পারে, সেই লক্ষ্যে এই নীতি পরিবর্তন করেছে এই সরকার, এবং এই সরকার সম্পূর্ণভাবে কর্পোরেটদের হয়েই কাজ করেছে। আপনারা দেখবেন গত 2-3 দিন আগেই বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে বেরিয়েছে সেই সময়কার যে আমাদের কোভিশিল্ড যে ভ্যাকসিনটা, যেটা আপনারা জানেন যে অ্যাস্ট্রাজেনেকা নামক একটি কোম্পানি এবং তার সাথে অক্সফোর্ড ইউনিভার্সিটি যৌথ প্রয়াসে এই ভ্যাকসিনটি তৈরি করা হয়, এবং যে ভ্যাকসিনটি ভারতবর্ষের
সিরাম ইনস্টিটিউট নামে একটি সংস্থা আছে, কর্পোরেট সংস্থা, তাদেরকে এই সরকার দায়িত্ব দেয় তৈরি করবার জন্য। এবং যদিও পরবর্তীকালে এই কোম্পানি দ্বারা ব্রিটেনে তারা স্বীকার করেছে যে এই ঔষধগুলোর বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, আমাদের কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে কোনো সদুত্তর এখনো দিতে পারেননি। আমরা সেই সময় বলেছিলাম যে ভারতবর্ষের সাধারণ মানুষকে গিনিপিগ বানানো হচ্ছে, এই ব্যাপারে সরকার এখনো পর্যন্ত কোনো সদুত্তর দিতে পারেনি। তা আমরা এই বিভিন্ন ক্ষেত্রে যে এই দুর্নীতি বা বিভিন্ন যে সাধারণ মানুষের স্বার্থে ঔষধ বিষয়ক নীতি এবং স্বাস্থ্যনীতি, সুনির্দিষ্ট স্বাস্থ্যনীতি প্রণয়ন করার দাবিতে আমাদের সর্বভারতীয় সংগঠন ফেডারেশন অফ মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এবং আমাদের রাজ্য সংগঠন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের পক্ষ থেকে আমরা জনমত তৈরি করার চেষ্টা করছি। এবং আরেকটা জিনিস এর মধ্যে উঠে এসছে, বিভিন্ন মিডিয়াতেও বেরিয়েছে, যে ওষুধের দাম বাড়ছে কেন। আমরা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় লক্ষ্য করলাম, আপনারা নিশ্চয়ই কভার করেছেন বিভিন্ন জায়গায়, যে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে যে দুর্নীতি সংঘটিত হয়েছে। দেখা গেছে রিপোর্টে প্রকাশ যে ভারতবর্ষে প্রায় 35টি এই ঔষধ প্রস্তুতকারক সংস্থা, কর্পোরেট সংস্থা, তারা বিভিন্ন সময় প্রায় 1000 কোটি টাকার ইলেকট্রাল বন্ড তারা বিভিন্ন রাজনৈতিক দলকে তারা দিয়েছে, ডোনেট করেছে। এই একদিকে যেমন তার রাজনৈতিক দলগুলো ইলেকট্রাল বন্ডের মাধ্যমে তারা টাকা আদায় করেছে, এবং এই দলগুলো যখন রাষ্ট্রের পক্ষে নীতি প্রণয়ন করার কথা, সেই রাষ্ট্রের পক্ষে সাধারণ মানুষের পক্ষে নীতি প্রণয়ন না করে তখন ঔষধ বিষয়ক যে নীতি তারা প্রণয়ন করেছে সম্পূর্ণ কর্পোরেটদের স্বার্থে, যার জন্য আমরা দেখতে পেলাম বাজারে যে বিভিন্ন সময় ঔষধের দাম প্রতি মাস, 2 মাস, 3 মাস অন্তর অন্তর বৃদ্ধি পাচ্ছে এবং যা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। আপনি দেখবেন যে বিভিন্ন সময় যেমন প্যান 40 গত বছর যেটার দাম ছিল 7 টাকা, এই বছর সেটার দাম 14 টাকা। আপনি একটা অ্যাসিডের একটা ওষুধ আছে আপনার র্যানট্যাক্স সিরাপ, আপনি দেখবেন যে 3 মাসের ব্যবধানে এই ওষুধটির দাম প্রায় 50% বেড়ে গেছে। যেটার দাম 80 টাকা ছিল সেটা এখন 120 টাকা সাধারণ মানুষকে কিনতে হচ্ছে। এবং আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি যে ওষুধের যে গুণগত মান, বিভিন্ন সংস্থা আছে কেন্দ্রীয় সরকারের এগুলোকে তদারকি করার, সেই সংস্থাগুলো সম্পূর্ণভাবে মালিকপক্ষের হয়ে কাজ করাতে বা নিষ্ক্রিয় থাকার জন্য আজকে যে সমস্ত কোম্পানিগুলোর ঔষধগুলো যা মানের ক্ষেত্রে, মানের উন্নীত করার ক্ষেত্রে তারা ফেল করেছে, সেই সমস্ত ওষুধগুলোকে বাজারজাত করেছে। পরবর্তীকালে আমরা দেখতে পাই সেই কোম্পানিগুলো ইলেকট্রাল বন্ডের মাধ্যমে তারা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে, বিশেষ করে কেন্দ্রের যে রাজনৈতিক দল আছে তাদেরকে এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে যারা শাসন ক্ষমতায় আছে সেই সমস্ত রাজনৈতিক দলকে তারা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে তারা ডোনেট করেছে। এগুলো সামগ্রিক বিষয়ে আমরা তাই জনমত তৈরি করার চেষ্টা করছি আমাদের সংগঠনের মাধ্যমে, যাতে আগামী দিনে সরকার বাধ্য হয় ওষুধের দাম কমাতে, ওষুধের উপরে যাতে কোনো রকম জিএসটি তারা লাগু করতে না পারে। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ঔষধ সংস্থাগুলোকে, যেমন ধরুন IDPL আছে, হেল আছে, হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক, এবং আমাদের রাজ্যেই আছে বেঙ্গল কেমিক্যাল বলে একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা আছে যারা ভ্যাকসিন বা বিভিন্ন বাল্ক ড্রাগ তারা প্রস্তুত করত। এই সংস্থাগুলোকে পুনরুজ্জীবন ঘটিয়ে তাদের মাধ্যমে ঔষধ তৈরি করে স্বল্প মূল্যে ও সুলভে যাতে ঔষধ সরবরাহ করতে পারে, এই দাবিগুলোকে নিয়ে আমরা প্রচার আন্দোলন কর্মসূচি সংগঠিত করছি। আমরা চেষ্টা করছি সংগঠনের মাধ্যমে প্রতিটি অঞ্চলে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলে, সাধারণ মানুষের মধ্যে লিফলেট দিয়ে, সাধারণ মানুষের মধ্যে এই আলোচনাগুলো করে যাতে একটা জনমত তৈরি করে সরকারের উপর চাপ সৃষ্টি করা যায়। এবং বিভিন্ন কর্মসূচির মধ্যে সোদপুর লোকসংস্কৃতি ভবনে সমাজের প্রতিটি স্তরের মানুষকে নিয়ে একটি কনভেনশন আমরা সংগঠিত করছি, যেই কনভেনশনে আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমরা আবেদন রাখবো যাতে প্রতিটি স্তরে, বিশেষ করে সমাজের প্রগতিশীল মানুষ, বামপন্থী মানুষ যারা আছেন তাদেরকে আমরা আহ্বান করব যাতে আমাদের কনভেনশনে এসে এই কনভেনশনটাকে সফল করতে পারে এবং আগামী দিনে এই আন্দোলনকে একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে গিয়ে আমরা সরকারকে বাধ্য করতে পারি আমাদের এই দাবিগুলো আদায় করার ক্ষেত্রে।